হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য প্ল্যাটফর্ম। আজকে আমি তোমাদের সাথে 24শে এপ্রিল 2025 সালের যে হিন্দু এবং আনন্দবাজার নিউজ পেপারের এডিটোরিয়ালগুলো এসছে সেগুলো নিয়ে কমপ্লিট অ্যানালিসিস থাকবে এবং হোপফুলি আজকে তোমরা বেশ কিছু নতুন তথ্য জানতে পারবে। আজকের এডিটোরিয়ালে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার থেকে আমি দুটো ইম্পর্টেন্ট টপিক অ্যাজ অ্যান ব্যাকগ্রাউন্ড তোমাদের ডিসকাস করব, যেখান থেকে কিন্তু রিপিটেটিভলি কারেন্ট অ্যাফেয়ার্সে কোয়েশ্চেন আসে বা আপকামিং পরীক্ষাতে কোয়েশ্চেন আসবে। তাহলে স্টে টিউন উইথ মি এবং লেটস স্টার্ট টুডেস ক্লাস। প্রথমত দেখো, আমরা যদি টোটাল এই ওয়ার্ল্ড ম্যাপটা দেখি তাহলে দিস ইজ ইন্ডিয়া অ্যান্ড দিস ইজ দ্য পাকিস্তান। ওয়াই পাকিস্তান ইজ বিকামিং ভেরি মাচ মানে ইম্পর্টেন্ট, কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে রিলেশনশিপ তার জন্য ইম্পর্টেন্ট একটা নদী খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হলো ইন্দাস রিভার। এই ইন্দাস রিভারও কেন নিউজে এসছে, কারণ আমরা কালকের দিনে দেখেছিলাম পেপারে কাশ্মীরে কিন্তু একটা টেররিস্ট অ্যাটাক হয়েছে। সেই টেররিস্ট অ্যাটাকের রেসপন্সে ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্স সার্টেন ড্রাস্টিক বোল্ড স্টেপ এগেনস্ট দ্য পাকিস্তান, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু যে অ্যানাউন্সমেন্টগুলো করা হয়েছে সেটা আমরা দেখব। এবং দেখো, প্রথমত যে হেডলাইন অফ দ্য হিন্দু নিউজ পেপার টুডে সেটা হচ্ছে ইন্দাস ট্রিটি উইথ পাক পুট অন হোল্ড, অর্থাৎ পাকিস্তানের সাথে যে ইন্দাস ট্রিটি সেটাকে কিন্তু হল্ড করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে? অ্যাজ এ রেসপন্স টু দ্য ব্রুটাল টেররিস্ট অ্যাটাক ইন দ্য পেহেলগাম, কাশ্মীর। সো 1960s যে ইন্দাস ওয়াটার ট্রিটি হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, সেটাকে কিন্তু ইমিডিয়েট এফেক্টে কিন্তু শাটডাউন করে দেওয়া হয়েছে, যেটা আমাদের ফরেন সেক্রেটারির মাধ্যমে জানানো হয়েছে। এবং যেটা 5 স্টেপ রেসপন্স নেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য মেজর স্টেপ, যেটাই হচ্ছে দেখো ট্রিটি অফ 1960 উইল বি হেল্ড ইন অ্যাবিয়েন্স উইথ দ্য ইমিডিয়েট এফেক্ট। তাহলে এইটাকে কিন্তু মুলতুবি দেওয়া হলো। এছাড়া আরও কি স্টেপ নেওয়া হয়েছে? এছাড়া যে স্টেপটা নেওয়া হয়েছে, যেটা আমাদের যে আটারি বর্ডার আছে, যেখানে ইন্ডিয়া এবং পাকিস্তানের একটা ইম্পর্টেন্ট বর্ডার, আটারি বর্ডার যেটা মেনলি পাঞ্জাবের কাছে অবস্থিত, সেই আটারি চেক পয়েন্ট কিন্তু ইন্টিগ্রেটেড চেকপোস্টকে কিন্তু বন্ধ রাখার কথা বলা হয়েছে। এবং আরও একটা জায়গায় রেসপন্স দেওয়া হয়েছে, দোজ হু হ্যাভ ক্রসড ওভার উইথ ভ্যালিড এন্ডোর্সমেন্ট মে রিটার্ন থ্রু দ্য রুট বিফোর May 1, অর্থাৎ পাকিস্তানে যারা ইন্ডিয়াতে এসেছিল May 1-এর মধ্যে তাদের ইন্ডিয়ান টেরিটরি ত্যাগ করার কথা বলা হয়েছে, এবং ইন্ডিকেটিং দ্যাট পাকিস্তানস ন্যাশনালস হোল্ডিং ইন্ডিয়ান ভিসা উইল হ্যাভ টু রিটার্ন বাই দ্য ডেট। অর্থাৎ May 1 ওয়াজ দ্য লাস্ট ডেডলাইন যেখানের মধ্য দিয়ে পাকিস্তানি ন্যাশনালসদের ইন্ডিয়া ছেড়ে পাকিস্তানে ব্যাক করার ইমিডিয়েট অর্ডার দেওয়া হয়েছে। আর একটা কি, পাকিস্তান ন্যাশনালসদের কোনো রকম ভিসা পারমিট করা হচ্ছে না। কি ধরনের ট্রাভেল ভিসা, যেটাকে বলা হয় SVES, এটা করে রাখবে যদি কোনোদিনও কোয়েশ্চেনে দেয়, সার্ক ভিসা এক্সেমশন স্কিম। এই SVES ভিসার মাধ্যমে কিন্তু ইস্যু করা হয় পাকিস্তানিদের যারা কিন্তু ইন্ডিয়ায় আসতে পারতো, সেটাকে কিন্তু ইমিডিয়েট বেসিসে ক্যান্সেল করা হয়েছে। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট স্টেপস যেগুলো কিন্তু নেওয়া হয়েছে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে এই ট্রান্সপারেন্স দেওয়া হয়েছে অ্যাজ অ্যান রেসপন্স টু দ্য টেররিস্ট অ্যাটাক ইন দ্য পেহেলগাম। আর পেহেলগাম কোথায়? পেহেলগাম আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, এবং পেহেলগাম গিয়ে আমরা কোথায় যেতে পারি? ফেমাস একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেটা অমরনাথ যাত্রা করতে গেলে এই পেহেলগামের উপর দিয়ে যায়। সো দিস ইজ দ্য নিউজ। এবার আমরা চলে আসবো হোয়াট ইজ দ্য ইন্দাস ওয়াটার ট্রিটি। ইন্দাস ওয়াটার ট্রিটি কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। দেখো, আমরা পড়লাম ইন্দাস ওয়াটার ট্রিটি কিন্তু সাইন হয়েছিল 1960-তে। এখানে ব্যাকিং করেছিল, এই সিগনেচারে ব্যাকিং করেছিল ওয়ার্ল্ড ব্যাংক, এবং সিগনেচার হয়েছিল বিটুইন ইন্ডিয়া এবং পাকিস্তান। কি বিষয়ে এই সিগনেচার হয়েছিল? অ্যাকচুয়ালি আমাদের ইন্দাস নদী এবং তার ইম্পর্টেন্ট 5টা যে ট্রিবিউটারি, কি কি 5টা ট্রিবিউটারি? সুতলেজ, বিয়াস, রাবি, ঝিলাম এবং চেনাব। এই যে 5টা নদী উইথ দ্য ইন্দাস রিভার, সেটা কিন্তু ইন্ডিয়া হয়ে পাকিস্তানে ফ্লো করে এবং ফাইনালি কিন্তু অ্যারাবিয়ান সিতে গিয়ে মেশে। কারেক্ট? এই অ্যারাবিয়ান সিতে গিয়ে মেশে। এই যে পুরো জলের যে এক্সচেঞ্জ, এই যে ওয়াটারের ইউজ কি করে হবে, তার কোঅপারেশন, ইনফরমেশন এক্সচেঞ্জ, এই বিষয়ে এই ট্রিটি কিন্তু 1960-তে সাইন হয়েছিল। নাও কি প্রভিশন যদি আমরা দেখি, তাহলে ওয়াটার শেয়ারিং কিভাবে আসছে। First, it prescribes how water from the 6 rivers of the Indus river system would be shared between India এবং পাকিস্তান। এই যে টোটাল জল ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, সেই জলের ইউজ কি হবে তার জন্য ইন্দাস ওয়াটার রিভার সাইন হয়। এবং সেখানে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট WBCS কোয়েশ্চেন এসেছিল, 3টে ইন্দাসের যে ট্রিবিউটারি, ইন্দাস, চেনাব এবং ঝিলাম, এটা কিন্তু পাকিস্তানকে দেওয়া হয়েছে ফর দ্য আনরেস্ট্রিক্টেড ইউজ, শুধু সার্টেন নন কনজামটিভ এবং এগ্রিকালচারাল ডোমেস্টিক ইউজের জন্য ইন্ডিয়া ইউজ করতে পারবে। অর্থাৎ ইন্দাস,
ঝিলাম এবং চেনাব। তাহলে ইন্দাস, ঝিলাম এবং চেনাব এই তিনটে নদীর জল যখন পাকিস্তানে ঢুকবে তারা কিন্তু ইউজ করবে, আর যখন ইন্ডিয়া দিয়ে যে জলটা ফ্লো করবে সেই জল কিন্তু ইন্ডিয়ার এগ্রিকালচারাল পারপাস এবং ডোমেস্টিক পারপাসে ইউজ করতে পারবে। আর ইন্দাসের বাকি তিনটে ট্রিবিউটারি রাবি, বিয়াস এবং সতলুজ, এই তিনটে যে রিভার বা ট্রিবিউটারি অফ ইন্দাস, সেই তিনটে নদীকে কিন্তু অ্যালোকেট করা হয়েছিল ইন্ডিয়ার জন্য ফর দ্য আনরেস্ট্রিক্টেড ইউজেজ। এখান থেকে মেনলি তাহলে দেখা গেল ইন্দাসের যে টোটাল যে রিভার সিস্টেমটা আছে উইথ ইটস ট্রিবিউটারি, সেখান থেকে দাঁড়িয়ে দেখা গেছে 80% শেয়ার অফ দ্য ওয়াটার ওয়েন্ট টু পাকিস্তান ওয়াইল লিভিং দ্য রেস্ট 20% ওয়াটার ইউজ ফর ইন্ডিয়া। আরও একটা ইন্দাস ওয়াটার ট্রিটিতে একটা ইম্পর্টেন্ট কমিশন তৈরি করার কথা বলা হয়, দ্যাট ইজ দ্য কমিশন, পার্মানেন্ট ইন্দাস কমিশন, এবং সেটা কিন্তু সেট আপ হয়েছিল এই ইন্দাস ট্রিটির দ্বারা, এবং সেখানে কিন্তু বলা হয়েছিল দুই কান্ট্রিকে বাই মানে অ্যানুয়াল বেসিসে একটা করে মিটিং করতে হবে যাতে কিন্তু এই নদীর জলের সুষ্ঠু ব্যবহার তারা ইনশিওর করতে পারে। So this is the main thing what is written in the Indus Valley মানে ইন্দাস রিভার ট্রিটিতে। তো হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। কামিং টু দ্য নেক্সট পোর্শন যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আনন্দবাজারের বাংলা নিউজ পত্রিকা, যেটা এডিটোরিয়াল পেজ। সেখানে দেখো যে জায়গাগুলো আছে আমি বলে দিচ্ছি। টাকার বিনিময়ে চাকরি, অবশ্যই তোমরা বুঝতে পারছো এটা করতে হবে না। ভয়ঙ্কর এটা কালকে যে কাশ্মীরের এই যে বৈশরণ উপত্যকায় যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, রেজিস্ট্যান্স ফোর্স লস্করি তাইবার যে ব্রাঞ্চ, তারা যে এই ভয়াবহ ব্রুটাল অত্যন্ত অমানবিক এই যে অ্যাক্টিভিটি, টেরোরিস্ট অ্যাক্টিভিটি হয়েছে, তার প্রসঙ্গে এই আর্টিকেল। কিন্তু এটা আমরা আজকে হিন্দুর ইংলিশ ভার্সানে পড়বো, দ্যাটস ওয়াই আমি এটাকে স্কিপ করলাম। এরপর বাকি জায়গাগুলো খুব একটা বেশি পড়ার দরকার নেই, তোমরা স্কিপ করতে পারো। পরীক্ষার রেসপেক্টে আমরা আজকে যে এডিটোরিয়ালটা পড়বো সেটা হচ্ছে আনটাচেবিলিটি রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে বা অস্পৃশ্যতা রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে, তাহলে আমাদের যে যে পয়েন্টগুলো আমরা একটা আর্টিকেলের মধ্যে লিখতে পারি বা আমাদের লেখার মধ্যে ফুটিয়ে তুলতে পারি সেই বিষয়ে আলোচনা করবো। প্রথমতই প্রতিকার চাই, এখানে দেখো দুটো পয়েন্ট আছে, সুন্দরভাবে লেখা হয়েছে। তোমরাও আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা নিয়ে এই ধরনের লেখা লিখতে পারো। কি স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন কোনো জাতির মধ্যে ভেদাভেদ থাকবে না। মহাত্মা গান্ধীর ভাবনায় ছিল দেশে জাতিভেদ থাকবে না। অস্পৃশ্যতা নিরোধক আইন অর্থাৎ আনটাচেবিলিটি প্রহিবিশন অ্যাক্ট পাস হয়েছিল 1955-এ, এবং বলা হয়েছিল অস্পৃশ্যতার চর্চা একটি শাস্তিযোগ্য অপরাধ। আর কোন সংবিধানে কোন ধারায় অস্পৃশ্যতাকে বারণ করা হয়েছে? আর্টিকেল 17, যেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। সেখানে কিন্তু অস্পৃশ্যতার অনুশীলনকে নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও বিভিন্ন রাজ্যে অস্পৃশ্যতার ভয়ঙ্কর রূপ কিন্তু আমাদের কিন্তু আতঙ্কিত আজও করছে। পশ্চিমবঙ্গ সেখানে পিছিয়ে নেই, কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন সাম্প্রতিক ঘটনা, যেরকম পূর্ব বর্ধমানের কাটোয়ার কাছে গীত গ্রামে একটি বহু প্রাচীন শিব মন্দিরে কিন্তু ন্যায্য দাবি থাকা সত্ত্বেও শুধুমাত্র আনটাচেবিলিটির গ্রাউন্ডে দলিত পরিবার বলে সেই শিব মন্দিরে মানুষজনদের প্রবেশ করতে দেয়া যাচ্ছে না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের এই বিষয়ে কঠোরতা অবলম্বন করা উচিত বলে লেখক জানিয়েছেন। এই ডেটাটার পর আমরা আরেকটু ভাষার দিক থেকে এই আনটাচেবিলিটি রিলেটেড আরেকটা এডিটোরিয়াল পড়বো, যেখানে দেখো খুব সুন্দরভাবে ইন্ট্রোডাকশনটাকে লেখা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি লেখাকে উল্লেখ করে। প্রথমে বলা হয়েছে অস্পৃশ্যতার কথা বলতে গিয়েই বা বৈষম্য আজও এই ধরনের কথা ভাবতে গেলে আমাদের মনে পড়ে যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পটা। কি কাঙালির মা মৃত্যুর পর ছেলের হাতে আগুন পেতে ইচ্ছা প্রকাশ করেছিল। গরিব বা ধুলে বলে মাকে দাহ করার জন্য কাঠ কেউ তাকে দেয়নি, তাই খড়ের আটি জেলে মায়ের মুখ ছুঁয়ে ফেলে দিয়ে নদীর চরে গর্ত খুঁড়ে সেখানে মাকে মাটি চাপা দিতে বাধ্য হয়েছিল কাঙালি। তার মানে বোঝা যাচ্ছে সেইখানে এতটা জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, সে তার মাকে দাহ করার জন্য, মুখাগ্নি করার জন্য কিন্তু কাঠ পায়নি। সেখান থেকে বলা হয়েছে এভাবেই সে মায়ের শেষ ইচ্ছা পূরণ করেছিল, অর্থাৎ মায়ের যে শেষ ইচ্ছা যে কাঙালি তার মুখে আঙুল দেবে, সেই ইচ্ছা কিন্তু সে সেইভাবে রেখেছিল। হায়রে আমাদের দেশ আজও অবাধে চলে সেই একই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অবর্ণনীয় বজ্জাতির খেলা। অস্পৃশ্যতা আইনত নিষিদ্ধ হলেও বাস্তবে তার কোনো ছাপ নেই। আবার এই গিধগ্রামের যে
শিব মন্দিরে যে মানুষের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না দলিত পরিবারকে, সেই ঘটনার উল্লেখ করা হয়েছে এবং লাস্ট পর্যন্ত বলা হয়েছে আসার কথা প্রশাসন এলাকার মানুষের সঙ্গে ছিল। প্রশ্ন, এসব বিষয়ে প্রশাসনের সাহায্য দরকার হবে কেন? অর্থাৎ বলা হচ্ছে এই ধরনের জিনিস এতটাই মানুষের মনে, সমাজের অন্তরে অন্তরে কীটের মতো ঢুকে গেছে যে এই সমস্ত বিষয়ে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হচ্ছে। ভারতের অন্যান্য রাজ্যেও অস্পৃশ্যতার অমানবিক ঘটনার কথা অজানা নয়। জলপানের অপরাধে প্রাণ দিতে হয় এক 9 বছরের বালককে। নিম্নবর্ণের প্রতি অবহেলা, অন্যায়, অবিচার, অত্যাচার, অনাচারের ঘটনাগুলির বিবরণের ক্ষেত্রে শুধু রাজ্যের নাম পাল্টায় মানে আসবে না, স্বাধীনতা লাভের বয়স বাড়ে কিন্তু কমে না জাত, ধর্ম এবং জাত যন্ত্রণা এবং ধর্মের নামে বিদ্বেষ। আমি যদি লাস্ট লাইনটা বলি, আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা এই ধরনের ভাবে এন্ড করতে পারো, যেখানে একটা আনটাচেবিলিটির মতো লেখা, এখানে লেখা হচ্ছে স্বাধীনতা লাভের বয়স বাড়ে কিন্তু কমে না জাত যন্ত্রণা, ধর্মের নামে বিদ্বেষ। তো এই জায়গাগুলো তোমরা লিখতে পারো যে স্বাধীনতার সংখ্যা বাড়ছে, স্বাধীনতার লাভের বয়স বাড়ছে, কিন্তু আজও আমাদের সমাজের কোনায় কোনায় রয়ে যাচ্ছে এই মনুষ্যত্বের যে অবহেলিত অংশটা, মানে মানুষের যে মনুষ্যত্বের যে বিকৃত রূপগুলো, সেগুলো কিন্তু আজও কোনায় কোনায় রয়ে যাচ্ছে। এইভাবে তোমরা এই এডিটোরিয়ালগুলো লিখতে পারো। কামিং টু দ্য নেক্সট পোর্শন, যেটা আমার আজকের লাস্ট পোর্শন, সেটা হচ্ছে হিন্দু নিউজ এডিটোরিয়াল অ্যানালিসিস। তোমরা দেখো এখানে যে জায়গাগুলো নিয়ে কথা বলা হচ্ছে, ইউনিটি অ্যান্ড রিজলভ, ইন্ডিয়া মাস্ট রিমেন ফার্ম অ্যান্ড ফোকাসড ইন দ্য ফেস অফ টেরর। এখানে কালকে যে 26 পিপলের যে পেহেলগ্রামে টেরোরিস্ট অ্যাটাকের মাধ্যমে তারা যে মারা গেছে সেই রেসপেক্টে এডিটোরিয়াল, কিন্তু আজকে আমরা এইটা বড় আর্টিকেলটা পড়বো কি, রেসপন্ডিং টু দ্য টেরর অ্যাটাক ইন পেহেলগাম। আর একটা আমরা কোন আর্টিকেল পড়বো সেটা হচ্ছে টকিং মোড, যেখানে আমরা জানি ইউএস এর যে ভাইস প্রেসিডেন্ট আছে জেডি ভ্যান্সের, তিনি কিন্তু তার ফার্স্ট এভার ইন্ডিয়া ভিজিটে আছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি ইন্ডিয়া এবং ইউএস এর বাইল্যাটারাল রিলেশনশিপ হতে পারে সেই বিষয়ে লেখা হয়েছে। আমরা ওটা লাস্ট পড়বো। প্রথমত আমরা যে এডিটোরিয়ালটা পড়বো সেটা হচ্ছে কাশ্মীরের যে টেরর অ্যাটাক, কিভাবে ইন্ডিয়ার ইন্টারনাল সিকিউরিটিকে আমরা রেস করতে পারি সেই বিষয়ে একটা জায়গা। প্রথমত, the terrorist attack in the Pahalgam in the Jammu Kashmir is not just an act of brutality. It is a calculated political signal, carefully timed and deliberately chosen to inflict not only human casualty but cause strategic disruption. অর্থাৎ বলা হচ্ছে, তিনি লিখেছেন যে কাশ্মীরের এই যে টেরর অ্যাটাক, এটা কোনো ক্যালকুলেটেড, কেয়ারফুলি ডেলিবারেটেড কোনো হিউম্যান ক্যাজুয়ালিটি করার জন্য কোনো প্ল্যান ছিল না, বাট এটা একটা স্ট্র্যাটেজিক ডিসরাপশন করার চেষ্টা ছিল। কি ডিসরাপশন? দেখো, কামিং ডেজে বলা হয়েছে, আফটার দ্য কাশ্মীর ভ্যালি হ্যাড বিগান welcoming tourists as the part of a fresh season, and while the US Vice President tours in India, this is not a random or the desperate strike. বলা হচ্ছে কাশ্মীরে যখন নতুন একটা ট্যুরিজম সিজন আসছে, সাধারণ মানুষ কাশ্মীরের যে ভ্যালির যে ইউথ পপুলেশন যখন চাইছে যে ট্যুরিজমকে প্রমোট করে দে ক্যান সাস্টেন দেয়ার লাইভলিহুড, যখন ইন্ডিয়াতে ইউএস এর ভাইস প্রেসিডেন্ট ভিজিটে আছে, অ্যাট দ্যাট টাইম দিস কাইন্ড অফ টেররিস্ট অ্যাটাক ইজ এ ডেসপারেট স্ট্রাইক। কিসের জন্য? ইট সিমস টু বি দ্য কন্টিনিউশন অফ এ লং স্ট্যান্ডিং প্যাটার্ন অফ দ্য ক্রসড বর্ডার টেরোরিজম ডিরেক্টেড অ্যান্ড সাস্টেইনড বাই দ্য পাকিস্তানি মিলিটারি ইন্টেলিজেন্স এস্টাবলিশমেন্ট। অর্থাৎ ইন্টেলিজেন্স যে মিলিটারি যে টেরোরিজম অর্গানাইজেশনের যে ক্যালকুলেটিভ মানে টেরোরিজম, সেই ক্রস বর্ডার টেরোরিজমের কিন্তু এটা একটা লং রিপিটিং প্যাটার্ন। এরপর কি জায়গাটা বলা হয়েছে যে অ্যাট এ টাইম ওয়েন পাকিস্তান হ্যাড ফেডেড ফ্রম ইন্ডিয়াস ডিপ্লোম্যাটিক র্যাডার অ্যান্ড ফরেন পলিসি ইমাজিনেশন, অর্থাৎ ইন্ডিয়া যখন পাকিস্তানের কাছ থেকে আস্তে আস্তে তার ডিপ্লোম্যাটিক র্যাডারটাকে ফেড করছে বা ডিপ্লোম্যাটিক যে টাই আপটাকে একটু লুজার করছে, তখন ইট ইজ ব্যাক, তখন কিন্তু পাকিস্তান আবার ব্যাক করছে, থ্রেটেনিং টু ডিসরাপ্ট মাচ অফ হোয়াট উই হোল্ড হিয়ার। Now the attack took place in Baisaran and Alpine Meadow. এখানে এত সুন্দর একটা টুরিস্ট ডেস্টিনেশন which is often described as the mini Switzerland, সেই জায়গায় দাঁড়িয়ে the very setting a side of picnic, pony rides, এই যে টোটাল অফেন স্কুল এক্সকারশন এই জায়গায় হয়, সেই জায়গাটাকে কিন্তু আজকে কিসে ভরে গেছে ভিডিও আমরা কিসে দেখছি, টেরিফাইড টুরিস্ট ফ্যামিলি ফর সেফটি অ্যান্ড ব্লাড স্ট্রেন ট্রেলস ইন এ প্লেস নোন ফর ইটস সেরেনিটি। অর্থাৎ এই ধরনের একটা নৈসর্গিক যে ভ্যালি সেটা কিন্তু মানুষের রক্তে রক্তাক্ত হয়ে গেছে। ইট হ্যাভ লেফট অ্যান ইনডেলিবল মার্ক, যেটাকে আমরা ইনডেলিবল মানে কি, যে লেখা যে কালি আমরা বুঝতে পারি না, যেরকম দেখবে ভোটের সময় তোমাদের হাতে যে ইঙ্কটা দিয়ে যে ছাপ দিয়ে দেওয়া হয় বা কালিটা লাগানো হয় তাকে বলা হয় ইনডেলিবল
মার্ক দেয়া হয়। তো সেই জায়গায় হচ্ছে এটাও কিন্তু একটা ইনডেলিবল মার্ক আমাদের পাবলিক মেমোরিতে ইমপ্রিন্টেড করলো। ইট ওয়াজ নট জাস্ট এ স্ট্রাইক অন দ্য ইনোসেন্ট টুরিস্ট বাট এ ডেলিবারেট অ্যাসল্ট অন দ্য আইডিয়া অফ দ্য কাশ্মীর অ্যাজ এ সেফ অ্যান্ড ইভেন স্যাক্রেড টুরিস্ট স্পেস। অর্থাৎ কাশ্মীরের যে একটা ভালো অ্যাঙ্গেল, ভালো ভিউ পয়েন্ট, সেই জায়গাটাকে কিন্তু আঘাত করা হলে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল সাধারণ মানুষ হয়তো কাশ্মীরে আর টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে কাশ্মীরকে আর কোনোদিনও চুজ করতে পারবেন না, বা সেই জায়গায় একটা হিউজ ভর্তি তৈরি হলো। তাহলে এটা রিফ্লেক্ট করছে কি একটা ম্যাসিভ ইন্টেলিজেন্স ফেলিওর, এবং আমাদের যে সিকিউরিটি ভিজিল লোয়ার ডাউন করা হয়েছিল তার একটা কিন্তু এফেক্ট আমরা পেলাম। পেহেলগ্রাম যেটা একটা টুরিস্ট হাব এবং একটা গেটওয়ে টু দ্য অমরনাথ শ্রাইন, সেই জায়গায় এই ধরনের অ্যাটাক হলো। দ্য ফোর্সেস অ্যান্ড এজেন্সি শুড হ্যাভ বিন অন দ্য গার্ড। এই ফোর্সেসকে, আমাদের এজেন্সিকে কিন্তু ফিল্ডে থাকা উচিত ছিল, আরও আমাদের সিকিউরিটি ফোর্সকে টাইটেন আপ করা উচিত ছিল, সার্ভেইলেন্স ইন্টেলিজেন্স আমাদের বাড়ানো উচিত ছিল। নাও while the intelligence failure may appear to not have been as colossal as it was in the Kargil, it will have as ডিপ এ সোসাইটাল ইম্প্যাক্ট। অর্থাৎ এই যে টোটাল টেররিস্ট অ্যাটাক হলো, এই ডিপ রুটেড একটা সোসাইটাল ইম্প্যাক্ট কিন্তু কাশ্মীরে পড়বে এবং গোটা দুনিয়াতে পড়বে। Now the resistant front, যেটা হচ্ছে একটা proxy outfit with a clear operational links to the Lashkar-e-Taiba, deeply embedded within the network of the Pakistan's inter-service intelligence ISI এর সাথে যুক্ত এই Lashkar-e-Taiba কিন্তু এই রেসপন্সিবিলিটি নিয়েছে কিসের? পেহেলগামের অ্যাটাকের। Now the pattern is familiar, আমরা কিন্তু প্যাটার্নটা জানি। Inflict pain on India, so uncertainty in the Kashmir and provoke reaction। অর্থাৎ প্যাটার্ন ইজ ভেরি রিপিটেড, কি মানুষের, সাধারণ মানুষের মনে, ইন্ডিয়ানদের মনে পেন ইনফ্লিক্ট করো, দেন কি করবে? কাশ্মীরকে নিয়ে আনসার্টেনটি তৈরি করো, আনসার্টেনটির বীজ বপন করো, এবং লাস্ট প্রভোক করো, এবং সেখান থেকে রিয়াকশন, ইন্ডিয়া একটা রিয়াক্ট করবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই রিয়াকশনটাকে এনজয় করো। দিস ইজ দ্য সিমিলার প্যাটার্ন, এবং এই প্যাটার্নেই কিন্তু পাকিস্তানিরা চাইছে ইন্ডিয়াকে দুর্বল করে দেয়। নাও টেররিজম কান্ট বি ট্রিটেড এপিসোডিক, মানে এপিসোড ওয়াইজ এক একটা এপিসোড হচ্ছে, আমরা কিছু একটা রেসপন্স দিচ্ছি, এইভাবে কিন্তু টেররিজমকে হ্যান্ডেল করা যায় না। নাও ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য মেজর অ্যাটাক, মানে বলা হচ্ছে এই লং টার্ম অ্যাপ্রোচ টু মাস্ট involve political consensus, sustained intelligence capacity and the diplomatic stamina to persist with pressure even in the absence of the major attacks। অর্থাৎ what is needed, এই যে টেরোরিস্ট অ্যাটাকটা হচ্ছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্ডিয়াকে কি প্ল্যান করতে হবে? পলিটিক্যাল কনসেনসাস, রাজনৈতিক ঐক্য থাকতে হবে, সাস্টেন ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং ডিপ্লোম্যাটিক স্ট্যামিনা থাকতে হবে। যখন মেজর অ্যাটাক হচ্ছে না, সেই পরিস্থিতিতেও কিন্তু আমাদের একটা লং টার্ম অ্যাপ্রোচ নিয়ে চলতে হবে। স্ট্র্যাটেজিক পেশেন্স, নট শর্ট burst of retaliatory energy is what Pakistan's playbook is least equipped to handle। অর্থাৎ বলা হচ্ছে যে আমরা পাকিস্তান কিন্তু এই ধরনের যে পাকিস্তান কিন্তু জানে এরকম টেররিস্ট অ্যাটাক হলে ইন্ডিয়া এইভাবেই রেসপন্স করবে, বাট স্ট্র্যাটেজিক পেশেন্স নিয়ে পাকিস্তানকে হ্যান্ডেল করতে হবে, যেটা কিন্তু পাকিস্তান এখনো জানে না। ইন্ডিয়ার রেসপন্স টু দ্য পেহেলগামের যে ঘটনা মাস্ট বি রুটেড ইন নট জাস্ট ইন আউটরেজ, অর্থাৎ রাগের মাথায় ইন্ডিয়া জাস্ট মানে কিছু একটা ঘোষণা করে দিল, পাকিস্তানের ন্যাশনালসদের চলে যেতে বললো, ইন্দাস ওয়াটার ট্রিটি বন্ধ করে দিল, সেইভাবে কিন্তু লং টার্ম কোনো সলিউশন পাওয়া যাবে না। কন্ডেমনেশন ইজ নেসেসারি বাট ইনসাফিসিয়েন্ট, অর্থাৎ এখানে দুঃখ প্রকাশ করা হচ্ছে নেসেসারি, প্রয়োজনীয়, বাট এটাই কিন্তু সাফিসিয়েন্ট নয়। সেই জায়গায় বলা হচ্ছে ইম্পারেটিভ। নাও কোনটা এখন বাধ্যতামূলক? ইজ দ্য ডিটারেন্স নট ইন দ্য অ্যাবস্ট্রাক্ট বাট অ্যাজ এ পলিসি। আমরা এন্টায়ার পলিসিকে এখন রিভাইভ করতে হবে, নতুন করে ফ্রেমওয়ার্ক করতে হবে রিগার্ডিং দ্যাট, মানে কিভাবে হাউ উই ক্যান ট্যাকেল দ্য টেররিস্ট অ্যাটাক বা টেরর অ্যাটাক ইন ইন্ডিয়া। নাও ডিটারেন্স ইন ক্লাসিক্যাল স্ট্র্যাটেজিক থিওরি ইজ নট দ্য থ্রেট অফ পানিশমেন্ট অ্যালোন। এই জায়গায় দাঁড়িয়ে লাস্ট যে জায়গাগুলোর ওপর কথা বলা হয়েছে, দিস ইনক্লুড সাস্টেইনড এফোর্ট টু ডিপ্লোম্যাটিক্যালি আইসোলেট পাকিস্তান অন প্ল্যাটফর্মস ওয়্যার ইট সিক্স লেজিটিমেসি। অর্থাৎ পাকিস্তানকে কিন্তু গ্লোবাল দুনিয়াতেও কিন্তু আইসোলেট করতে হবে, যাতে কিন্তু ওখানকার টেরর অর্গানাইজেশনরা পায়, মানে ফান্ডিং না পায়। নাও দ্য কেয়ারফুল কনসিডারেশন of trade and water sharing mechanism that Pakistan depends on। এরপর দ্য এক্সপানশন অফ কোভার্ট অ্যান্ড ইন্টেলিজেন্স বেসড ক্যাপাবিলিটিস টু ডিসরাপ্ট টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্রস দ্য লাইন অফ কন্ট্রোল। অর্থাৎ ইন্ডিয়াকে কিন্তু ফোকাস করতে হবে লাইন অফ কন্ট্রোল, যে এলওসি লাইন দিয়ে যে টেররিস্ট অ্যাক্টিভিটি আছে সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে কিভাবে ভেঙে দেওয়া যায়, ডিসরাপ্ট করা যায়। ইনস্টেবিলিটি ইন পাকিস্তান
কেন why Pakistan is becoming the breeding ground for the terrorism, because to understand why Pakistan resort to such acts we must look at the internal dynamics of the Pakistaনের যে কারেন্ট যে গভর্নমেন্ট আছে which is very unstable economically, Pakistan is paralyzed politically, সেখানে কিন্তু একটা রাডারলেস কন্ডিশন সোশ্যালি সেটা কিন্তু একটা ফ্র্যাজাইল ইকোনমি অবস্থায় আছে। এরপর সেখানে কিন্তু অ্যাগ্রেসিভ ওয়াইজ যেখানে যে গভর্নমেন্ট আছে, যে চিফ অফ আর্মি আছে, তিনি কিন্তু হি ইজ শোয়িং ভেরি মাচ অ্যাগ্রেসিভ পশ্চার। তার অ্যাপেটাইট ফর রিস্ক অ্যাপিয়ার্স টু বি রিভাইভিং দ্য ডক্ট্রাইন অফ ম্যানেজড এসকালেশন। পাকিস্তানের কিন্তু যে ইন্টারনাল যে গভর্নমেন্ট, তার যে ইকোনমি, দে আর ভেরি মাচ ফ্র্যাজাইল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইট ইজ বিকামিং দ্য ব্রিডিং গ্রাউন্ড ফর দ্য টেরোরিস্ট অ্যাক্টিভিটি। নাও এখান থেকে যে বলা হচ্ছে যে সেখানকার যে পাকিস্তানের যে পলিটিক্যাল যে প্রোপাগেন্ডা, সেখানে কিন্তু তারা বারবার বলতে চাইছে they have revived a rhetoric that blends ideological grievances with strategic opportunities. His frequent reference to Hindu-Muslim relation in various terms, তারা কিন্তু বোঝাতে চাইছে যে এখানে কিন্তু হিন্দু মুসলিম যে কনফ্লিক্ট, সেই জায়গা থেকে তাদের কিন্তু ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু টেরর ফান্ডিং দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে কিন্তু ইন্ডিয়া আগেও ইন দ্য পাস্ট পাকিস্তানের টেরর অ্যাক্টিভিটির শিকার হয়েছে, যেরকম কিন্তু পার্লামেন্টারি অ্যাটাক 2011, মুম্বাই অ্যাটাক 2008, উড়ি অ্যাটাক 2016, পুলওয়ামা সুইসাইড বম্বিং 2019। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের যে কাজটি করা উচিত সেটি হচ্ছে লাস্ট রিস্টাবলিশিং ডিটারেন্স। India can't afford to allow its adversary to believe that it can continue with such attack without serious consequences. অর্থাৎ ইন্ডিয়া কিন্তু এই ধরনের যে অ্যাটাকগুলো রিপিটেটিভলি অ্যালাউ করতে দিতে পারে না। দ্য চয়েস অফ টার্গেটস ইন পাহেলগাম ইজ টেলিং tourism has become a symbol of tentative recovery in the Kashmir. তাহলে পেহেলগামকে যে চুজ করা হলো, পেহেলগামে যে স্ট্র্যাটেজিক্যালি টেরর অ্যাটাক করা হলো, সেটাই কিন্তু সিম্বলাইজ করছিল কাশ্মীর ইজ রিকভারি। নাও ইট অফার্স লাইভলিহুড টু দ্য অর্ডিনারি কাশ্মীরিজ অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য রিউইভিং অফ টাইজ বিটুইন দ্য ভ্যালি অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি। সেখানে সাধারণ যে রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য কান্ট্রি থেকে টুরিস্ট যাচ্ছে কাশ্মীর ভ্যালিতে, কিন্তু তারা এনজয় করছে, সেটা কিন্তু সে যে নর্মাল সে আসছিল সেটাকেই কিন্তু সিগনিফাই করছিল। অ্যাটাকিং টুরিস্ট দেয়ারফোর ইজ নট only an act of terror but an attempt to sabotage the very idea of normalcy. অর্থাৎ sabotage মানে কি? অন্তর্ঘাত করা। To cut off the valley from its visitor is to deepen the isolation that the terrorist groups rely on. অর্থাৎ আইসোলেশন না করলে, কাশ্মীরি যে ইউথকে যদি আইসোলেট না করা যায়, তাহলে তাদের মনে টেরোরিস্ট যে চিন্তাভাবনা, আইডিওলজি কিন্তু ইনকালকেট করা যাবে না। দ্যাটস ওয়াই রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য কান্ট্রি থেকে তারা কিন্তু চাইছে কাশ্মীরকে আলাদা করে রাখতে। ইট ইজ ইম্পর্টেন্ট টু সে দিস clearly the people of the Kashmir are not complicit in the violence. অর্থাৎ এটাও বোঝা যাচ্ছে কিন্তু কাশ্মীরিরা, ইন্ডিভিজুয়াল যারা রেসিডেন্টস অফ দ্য কাশ্মীর, দ্য পিপল অফ কাশ্মীর, দে আর নট রিলাই অন দ্য ভায়োলেন্স, বাট দ্য সিচুয়েশন তাদেরকে কিন্তু বলা হচ্ছে এই যে সিচুয়েশনে তারা কিন্তু ফার্স্ট ভিকটিম। অর্থাৎ এখানে সব থেকে যাদের লস হলো তারা হচ্ছে দ্য পিপল অফ দ্য কাশ্মীর। দ্য ইয়ঙ্গার জেনারেশন ইন দ্য ভ্যালি ইজ লুকিং ফর দ্য অপরচুনিটি, নট দ্য মিলিটেন্সি। তারা কিন্তু মিলিটেন্সিতে যোগ দিতে চায় না, তারা টেরোরিস্ট হতে চায় না, তারা কিন্তু একটা সুস্থ হেলদি লাইফ পেতে চায়। দে ওয়ান্ট বেটার এডুকেশন, বেটার জব, বেটার ফিউচার বিয়ন্ড কনফ্লিক্ট। কিন্তু সেই ন্যারেটিভটাকে চেঞ্জ করা হচ্ছে। দ্য ন্যারেটিভ দ্যাট কাশ্মীর হারবার সিম্প্যাথি ফর টেররিস্ট ইজ বোথ ফ্যাকচুয়ালি রং অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি ডেঞ্জারাস। এই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলা হয়েছে? লাস্ট আমাদের কিন্তু অবশ্যই দ্য অনলি ল্যাঙ্গুয়েজ দ্যাট হ্যাজ এভার কনস্ট্রেন্ট পাকিস্তানস অ্যাডভেঞ্চারিজম ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ক্রেডিবল কনসিকুয়েন্সেস। দিস ইজ দ্য টাইম টু স্পিক ইট এগেন। অর্থাৎ পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিপ্লোম্যাটিক অপরচুনিটি যে ইউজ করা, ইউএস গভর্নমেন্টের সাহায্য নেওয়া, সেই জায়গাটাকেও এখানে লেখা হয়েছে যে ইন্ডিয়াকে কিন্তু ইন্ডিয়া মাস্ট প্রেস ফর ক্লিয়ার পাবলিক ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য ইউএস অ্যান্ড ইটস অ্যালাইজ অ্যান্ড ফর সাস্টেন্ড pressure on the Pakistan support network. Sympathy after attack is welcome, action before them is what matters most. অর্থাৎ একটা এরকম ঘটনা ঘটে গেলে সিম্প্যাথি আসবে, সিম্প্যাথি দিতে হবে, ইটস নর্মাল। কিন্তু এই ধরনের ঘটনা ঘটার আগে প্রপার অ্যাকশন নিতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো হোয়াট ইজ মানে অল অ্যাবাউট রিটেন ইন দ্য আর্টিকেল। লাস্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ইউএস যে ভাইস প্রেসিডেন্ট আমাদের ইন্ডিয়াতে এসছেন এবং আমাদের ইন্ডিয়াতে তার একটা যে অফিসিয়াল ভিজিট হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া এবং ইউএস এর রিলেশনশিপ কি হতে পারে সেইটা নিয়ে কিন্তু আজকের এই আলোচনার লাস্ট আর্টিকেলে এটা থাকবে।
প্রথমত, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেস ফার্স্ট ভিজিট টু ইন্ডিয়া ওয়াজ মার্কড বাই দ্য ব্রুটাল টেরর অ্যাটাক ইন দ্য পেহেলগাম। সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভাইস প্রেসিডেন্ট এখানে একটা ফার্স্ট ভিজিটে এসেছেন, সেই সময় পেহেলগামের মতো ঘটনা তাই যে ফার্স্ট ভিজিটটাকে অনেকটাই কিন্তু সাপ্রেসড করে দিল। হিজ মেসেজ অফ সলিডারিটি উইথ ইন্ডিয়া ইভেন অ্যাজ হি চুজ টু কন্টিনিউ হিজ ফ্যামিলি ভ্যাকেশন অ্যাট দ্য তাজমহল। তিনি কিন্তু তারপরেও ইন্ডিয়াতে এখনো স্টে করছেন এবং তিনি হ্যাভ বিন অ্যাপ্রিসিয়েটেড ইন নিউ দিল্লি, সেটা নিউ দিল্লি দ্বারা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। ভিজিট বাই আমেরিকান প্রেসিডেন্ট টু ইন্ডিয়া হ্যাভ বিন রেয়ার, জেনারেলি সেটা হয় না, বাট আদার দ্যান ফর দ্য সেরিমোনিয়াল রিজনে কিন্তু আমেরিকা প্রেসিডেন্টরা ইন্ডিয়াতে ভিজিট করে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম when the American Vice President has come to India and traveled in the 12 years। 12 বছরের মধ্যে প্রথম কিন্তু একজন ভাইস প্রেসিডেন্ট, আমেরিকান ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়াতে ট্রাভেল পারপাসে এসছে এবং সেই ভিজিটটা কিন্তু লার্জলি প্রাইভেট অ্যাফেয়ার্স। তিনি কিন্তু তার ওয়াইফ এবং তার যে 3জন চিলড্রেন আছে তাদেরকে নিয়ে কিন্তু দিল্লির বিভিন্ন সাইট, জয়পুর এবং আগ্রা ঘোরার জন্য এসছে। নাও কামিং টু দ্য নেক্সট, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে দ্য ভিজিট প্রোভাইডেড ফর এ কুইক রিভিউ অফ ডিসিশন মেড ডিউরিং দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজ ট্রিপ টু দ্য ইউএস ইন ফেব্রুয়ারি। অলদো এই যে ভ্যান্সে এবং মোদির টক হয়েছে সেটা ডিড নট produce substantial outcome apart from an announcement that the term of the reference for the bilateral trade agreement being negotiated in Washington had been finalized। অর্থাৎ বিটিএ নিয়ে প্রপারলি কিন্তু ডিসকাশন হয়নি, অলদো তার যে আউটকাম সেটা নিয়ে প্রপারলি তার কি আউটকাম হবে সেই জায়গাটা এখনো ক্লিয়ার নয়, বাট ইউএস এর সঙ্গে ইন্ডিয়া কিন্তু একটা যে নেগোসিয়েশন চলছে সেই বিষয়ে একটা ব্রিফ ডিসকাশন হয়েছে। নেক্সট আমি যে কোয়াড সামিট কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ইন্ডিয়া ভিজিট করবেন লেটার দিস ইয়ার, এই বছরের শেষের দিকে। কেন? কারণ এই বছরের শেষের দিকে হবে কোয়াডের সামিট নাও, এবং প্ল্যানস ফর দ্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কোয়াড সামিটের সময় ইন্ডিয়া এবং ইউএস এর প্রেসিডেন্টের সাথে প্রপারলি ডিসকাশন হবে। এছাড়া আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, ইউএস ট্যারিফ এবং দেয়ার ইম্প্যাক্ট অন দ্য গ্লোবাল ইকোনমি, সেই জায়গায় বিভিন্ন ইস্যুস আছে, এবং দ্য ক্র্যাকডাউন অন দ্য ইমিগ্রেশন, অর্থাৎ ইউএস থেকে জানা যাচ্ছে বিভিন্ন স্টুডেন্টদের ওপর ভিসা ক্যান্সেল করা হচ্ছে, সেই সব বিষয় নিয়ে কী কী ওয়ে ফরওয়ার্ড হবে তার নিয়ে ডিটেলস ডিসকাশন করা এখনো বাকি আছে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিসেন্ট রিভোকেশন অফ দ্য ভিসা, দেখো অলরেডি বললাম, ইস্যু টু হান্ড্রেডস অফ ফরেন স্টুডেন্টস, মোর দ্যান হাফ অফ হুম ওয়ার ইন্ডিয়ান অ্যাকর্ডিং টু দ্য সার্ভে। তাহলে এই বিষয় নিয়েও কিন্তু কথোপকথনের প্রয়োজনীয়তা রয়েছে। নাও মিস্টার ভ্যান্সেস সেড কি and outlined that the BTA or the bilateral trade agreement as a final deal for fairness. He also raised the need for India to drop non-tariff barriers that stop US access to Indian market। অর্থাৎ ইন্ডিয়ার ক্ষেত্রে তারা রিকোয়েস্ট করেছে যে এই যে নন ট্যারিফ ব্যারিয়ার এটাকে কিন্তু ইন্ডিয়াকে ড্রপ করতে হবে, সো দ্যাট US ক্যান গেট দ্য মার্কেট, ইন্ডিয়ান মার্কেট access যারা পায়। Understood to relate mainly the selling of agricultural produce, dairy products, a sensitive issue in India। অর্থাৎ ইন্ডিয়া কিন্তু ইউএস থেকে এগ্রিকালচারাল প্রোডাক্ট এবং ডেয়ারি প্রোডাক্টের ওপর একটা রেস্ট্রিকশনস দিয়ে রেখেছে যাতে আমাদের ইন্ডিভিজুয়াল মার্কেট কোনোভাবে হ্যাম্পার না করে, তো সেই জায়গায় একটা কথা বলার দরকার আছে। আর ডিফেন্স গ্রাউন্ডে কিন্তু ভাইস প্রেসিডেন্ট কি বলেছেন, ইন্ডিয়া ওয়াজ এ ট্রাস্টেড পার্টনার ফর কো প্রোডাকশন অফ দ্য ইউএস ডিফেন্স হার্ডওয়্যার অ্যান্ড রিপিটেড মিস্টার ট্রাম্পস অফার টু F-35 ফাইটার জেট। এই যে F-35 ফাইটার জেট নিয়ে ইন্ডিয়া এবং ইউএস এর কথা হয়েছে, সেই জায়গাতেও একটা ডিসকাশন বা কমিটমেন্ট এসছে। He criticized previous US governments for cutting back on the fossil fuel energy production। এই জায়গায় বলা হচ্ছে যে এখনের যে কারেন্ট ইউএস গভর্নমেন্ট দে উইল এনকারেজ দ্য প্রোডাকশন অফ দ্য ফসিল ফুয়েল এনার্জি, আর তারা কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করবে। নাও লাস্ট যে জায়গাটা বলা হয়েছে, ফাইনালি হি স্ট্রেসড, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট কি স্ট্রেস করেছে, দ্য ইম্পর্টেন্স অফ অ্যামেন্ডিং দ্য ইন্ডিয়ান নিউক্লিয়ার লাইবিলিটি ল, যেখান থেকে দাঁড়িয়ে ইউএস কোম্পানি উড ফিল কমফর্টেবল ইন সেটিং আপ দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস ইন ইন্ডিয়া, যাতে করে ইউএস যে পাওয়ার প্ল্যান্টস সেগুলো যাতে ইন্ডিয়ায় আসতে পারে, স্ট্যাবলিশ হতে পারে, সেই জায়গায় ইন্ডিয়ার কিন্তু নিউক্লিয়ার পলিসিকে একটু রিল্যাক্সেশন করতে রিকোয়েস্ট করা হয়েছে। আর একটা কি, এই যে ভিজিট, Mr. Vance's visit to India was to underline the importance of statements and demands already made by the President Trump। আর একটা কি, লাস্ট যে পয়েন্টটা, বিভিন্ন সময় দেখা গেছে যে আমাদের রাশিয়া ইউক্রেন ওয়ার হচ্ছে, গ্লোবাল ট্রেড ডিসরাপশন হচ্ছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই ইউএস এর ভিজিট টু ইন্ডিয়া ইজ এ ভেরি সিগনিফিকেন্ট স্টেপ। লাস্ট আমরা যে জায়গায় করবো, আমরা এই আর্টিকেলে একটা জিনিস দেখলাম যে ইউএস প্রেসিডেন্ট আমাদের কান্ট্রিতে লেটার পার্ট অফ দিস ইয়ার কিন্তু ভিজিট করতে পারে টু অ্যাটেন্ড এ পার্টিকুলার
সেই সামিটটার নাম কি হচ্ছে কোয়াড। আমরা কোয়াড কি সেটা নিয়ে একটু ডিটেলসে জেনে নেব। সেটা হচ্ছে হোয়াট ইজ কোয়াড। কোয়াড হচ্ছে একটা ইন্টারন্যাশনাল গ্রুপিং বিটুইন দ্য 4 ডেমোক্রেটিক কান্ট্রি। কি কি ডেমোক্রেটিক কান্ট্রি আছে? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউএসএ এবং জাপান। এই যদি আমরা ম্যাপটা দেখে নিই, দিস ইজ ইন্ডিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া, Japan and the United States of America. These 4 countries form the very important international organization named Quad. এই 4টে নেশনস কিন্তু একটা কমন গ্রাউন্ড কি ডেমোক্রেটিক তারা নেশনস, এবং তারা দে ওয়ান্ট দ্য সাপোর্ট ফর দ্য কমন ইন্টারেস্ট অফ আনহিন্ডার্ড মেরিটাইম ট্রেড অ্যান্ড সিকিউরিটি। তাহলে মেরিটাইম ট্রেড এবং সিকিউরিটির জন্য তাদের এই কোঅপারেশনের গ্রুপটাই হলো কোয়াড, এবং তার অবজেক্টিভ কি? ফ্রি, ওপেন অ্যান্ড প্রসপারাস ইন্দো প্যাসিফিক রিজিয়ন। অর্থাৎ এই দিস ইজ দ্য ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ন অ্যান্ড দিস ইজ দ্য প্যাসিফিক রিজিয়ন। এই এন্টায়ার রিজিয়ন, ইন্দো প্যাসিফিক রিজিয়নে যাতে ফ্রি ট্রেড, ওপেন ট্রেড এবং পিসফুল ট্রেড থাকে, সেই বিষয়ে কিন্তু মানে অ্যাসুরেন্স দেওয়ার জন্যই কোয়াড তৈরি হয়। কোয়াড কবে তৈরি হয়? জাপানিজ প্রাইম মিনিস্টার সিনজো আবের দ্বারা 2007-এ তৈরি হয়, এবং পরবর্তীকালে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু সেই জায়গায় যোগ হয়। অস্ট্রেলিয়া কিন্তু 10 years ডাউন দ্য লাইন ইন দ্য 2017 অস্ট্রেলিয়া কিন্তু বিকাম দ্য পার্ট অফ দ্য কোয়াড, এবং ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউএস, জাপান কেম টুগেদার অ্যান্ড ফর্ম দিস কোয়াড্রিল্যাটারাল কোয়ালিশন। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য থিং। হোপফুলি আজকের এডিটোরিয়ালটা তোমরা বুঝতে পেরেছো। কামিং টু দ্য লাস্ট এন্ডিং নোট, তোমরা লাইক করো, শেয়ার করো, কেমন লাগলো ভিডিওটা জানিও, সাবস্ক্রাইব করো চ্যানেল, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এই ডেলি নিউজ অ্যানালিসিসটা। আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর সঙ্গে থাকবে, কমেন্ট বক্সে থাকবে। তো টেলিগ্রাম গ্রুপ জয়েন করো টু গেট দ্য ডেলি নিউজ পেপার আপডেটস রিগার্ডিং দ্য ভিডিওস ফ্রম মাই চ্যানেল। আর তোমরা যদি তোমাদের কোনো পার্সোনাল কোয়ারিজ থাকে, তোমরা আমাকে রিচ আউট করতে পারো থ্রু মাই মেল আইডি। উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হোপফুলি তোমাদের ভালো লেগেছে, এবং হ্যাভ এ